নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়েছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের ম্যাচ ডে -1 অনুশীলন সেরে ফেললো আজকে এখানে, এবং আগামীকাল তারা মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসি ম্যাচের। এবং সেই পাঞ্জাব এফসি কিন্তু আপনারা জানেন এই বছর যদি আইএসএল এর আমরা কথা বলি, অন্যতম কিন্তু ভালো পারফর্মিং দল আমরা যদি বলি, তারা অবশ্যই মোহনবাগানকে কিন্তু এই লাস্ট কিছুদিন আগে মোহনবাগানকে তারা একটা ভালো বেগ দিয়েছিল, এবং মোহনবাগান ম্যাচটা জেতার পরেও কিন্তু পাঞ্জাব এফসি যে ফুটবলটা সেটা কিন্তু অবশ্যই ছিল প্রশংসার যোগ্য, এবং সেইটাই কিন্তু মাথায় রেখে ইস্টবেঙ্গলকেও থাকতে হবে সতর্ক। না হলে তারা কিন্তু আগামীকালে যে একটা বড় অ্যাডভান্টেজ আছে ইস্টবেঙ্গলের কাছে, যে গতকালের আগে অবধি মোহনবাগানের একটা 2 পয়েন্ট অ্যাডভান্টেজ ছিল ওভার ইস্টবেঙ্গল, কিন্তু সেই গোয়া ম্যাচের পরে মোহনবাগান গোয়া ম্যাচের পরে কিন্তু সেই অ্যাডভান্টেজটা আর নেই মোহনবাগানের, এবং ইস্টবেঙ্গল কিন্তু গোল ডিফারেন্সের নিরিখে এখন আছে আইএসএল টেবিলের একেবারে শীর্ষে, এবং আগামীকালের ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তাদের যে আইএসএল টাইটেল রেসের যে স্বপ্ন, আইএসএল টাইটেলের যে স্বপ্ন, সেটা কিন্তু বলতে পারেন যে এক পা এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল এই আইএসএল ট্রফিটা নেওয়ার ক্ষেত্রে। এবং শেষ বলতে পারেন বাধা ডার্বির আগে এই পাঞ্জাব এফসি, এবং তার বিরুদ্ধে কিন্তু অস্কার বুজনের ছেলেদেরকে একেবারে জ্বলে উঠতে হবে। এবং সাংবাদিক সম্মেলনেও কিন্তু অস্কার বুজন একটা পরিষ্কার ইঙ্গিত দিলেন যে আগামীকাল কিন্তু আমরা প্রথম মিনিট থেকে ইস্টবেঙ্গল একটা অ্যাটাকিং ফুটবল দেখতে পারি, এবং যত তাড়াতাড়ি ম্যাচটাকে ক্লোজ করা যায় তত তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে এই ম্যাচটাকে ক্লোজ করে দিতে। এবং যদি অস্কার বুজন আর পাঞ্জাব এফসির একটা যদি স্ট্যাটস বলি, মানে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অস্কার বুজন কীরকম খেলেছেন, তাহলে এখনো পর্যন্ত কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে অস্কার বুজন আনডিফিটেড। 3টে ম্যাচ তিনি খেলিয়েছেন পাঞ্জাব এফসির বিরুদ্ধে, এবং 3টেতেই কিন্তু বড় জয়লাভ করেছেন। গত বছরে যদি কথা বলি তাহলে 4-2 গোলের একটা দারুণ কামব্যাক এই যুবভারতীতেই মনে থাকবে। প্রথম হাফে পাঞ্জাব এফসি 2-0 গোলে এগিয়ে গেছে, তারপরে সেকেন্ড হাফে কিন্তু 4টে গোল দেয় ইস্টবেঙ্গল, এবং সেই একটা ভাঙাচোরা ইস্টবেঙ্গলকে নিয়ে যেই পারফরমেন্সটা পাঞ্জাব এফসির বিরুদ্ধে দিয়েছিলেন অস্কার বুজন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। পাশাপাশি যে অ্যাভেল একটা ছিল দিল্লিতে হয়েছিল পাঞ্জাব এফসি ইস্ট বেঙ্গল ম্যাচ, সেখানেও কিন্তু 3-1 গোলে এই পাঞ্জাব এফসিকে হারায় ইস্ট বেঙ্গল। এবং এই জাস্ট কিছুদিন আগে সুপার কাপ সেমিফাইনালেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচে পাঞ্জাব এফসিকে 3-0 গোলে হারায়, 3-1 গোলে হারায় রাদার ইস্ট বেঙ্গল। তো অবশ্যই পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু রেকর্ড যথেষ্ট ভালো অস্কার বুজন, কিন্তু তিনি আত্মতুষ্টিতে অবশ্যই ভুগতে চান না, এটাই কিন্তু তিনি ক্লিয়ারলি বলে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে। তিনি মনে করেন পাঞ্জাব অত্যন্ত শক্তিশালী দল এই বছরে আইএসএল, এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সমীহ করেই ইস্টবেঙ্গল নামবে এই ম্যাচ। এবং সকলেরই আপনাদের বেশ ইচ্ছা থাকবে স্টার্টিং 11 জানার জন্য, আগামীকালে স্টার্টিং 11 কি হতে পারে, কেভিন কি খেলবেন কার্ড সমস্যা থাকা সত্ত্বেও, কার্ড সমস্যা না 3টে হলুদ কার্ড দেখা সত্ত্বেও কি কেভিন কার্ডকে স্টার্ট করবেন, সেই সব নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বলবো। স্টার্টিং 11-এ যদি আসি, অনুশীলন আজকে যেহেতু ম্যাচ ডে -1 অনুশীলন খুব একটা বড় অনুশীলন হয়নি, 1 ঘন্টার কাছাকাছি ইস্টবেঙ্গল অনুশীলন করেছে, এবং প্রথমে একটু সিচুয়েশন প্র্যাকটিস করে কিন্তু পরে গোল করার অনুশীলনেই বেশি ফোকাস করেছে ইস্টবেঙ্গল। কিন্তু হ্যাঁ, প্লেইং 11-এ যদি কথা বলি আপনাদেরকে, তাহলে অবশ্যই গোলে থাকবেন প্রাপসুকান সিং গিল। কালকেও কিন্তু একটা 3 ম্যান ডিফেন্স ট্রাই করবে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী, জিকসেন সিং, এবং আরেকটা ডিফেন্ডার কিন্তু থাকবেন কেভিন সিবিএ। কেভিনের নামটা এই কারণেই বলছি কারণ আজকে সাংবাদিক সম্মেলনে আবারও কিন্তু অস্কার বুজন বলেছেন যে কেভিনের সেরকম সমস্যা নেই, আমরা 1 ম্যাচ অ্যাট এ টাইম ভাবছি, এবং কেভিন কালকের ম্যাচে অবশ্যই খেলবে যতটা পারবে। তার যা ফিটনেস আছে সেই অনুযায়ী ও যতটা খেলতে পারবে কেভিন, ততটাই কিন্তু কেভিন খেলবে। এবং যদি কেভিন আগামীকাল কার্ড দেখে তাহলে আমরা সেভাবে ডার্বির প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, এবং আমরা চাই না যে কোনো একটা স্পেশাল কিছু আগে থেকেই ভেবে রাখা পরবর্তী ম্যাচেসগুলোর জন্য। ম্যাচ যদি জিততে পারি তাহলেই আমরা পরবর্তী ম্যাচের কথা ভাবতে পারবো, এবং এইটা শুনেই কিন্তু আমরা কেভিনকে সেই স্টার্টিং 11-এ রাখছি। কেভিন সিবিএ, জিকসন সিং, আনোয়ার আলী, সেই 3 ব্যাক ডিফেন্স যেরকম আপনারা দেখে এসছেন। তাহলে অবশ্যই মিডফিল্ডে কিন্তু থাকবেন মোহাম্মদ রাশিদ এবং মিগেল ফেরেরা, এবং সাউল ক্রেসপো হয়তো কালকে বেঞ্চ হতে পারেন, দ্বিতীয়ার্ধে তিনি নামতে পারেন, এবং তাই জন্য পাশাপাশি কিন্তু আরেকটা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকেও কিন্তু আমরা দেখতে পারি, কিংবা এডমন্ড লালরেন্ডিকাকেও আমরা দেখতে পারি সেই মিডফিল্ডে। দুটো উইং ব্যাকের যদি কথা বলি তাহলে অবশ্যই বিপিন সিং এবং পিভি বিষ্ণু, বিপিন সিং রাইট উইং ব্যাক, পিভি বিষ্ণু লেফট উইং ব্যাক, এবং স্ট্রাইকারে কিন্তু খেলবেন সেই ইউসুফ এজারি, নতুন নাম্বার 9 অ্যান্টন সোবাক। বিগত দুটো ম্যাচে স্টার্ট করেছিলেন, কিন্তু এইবার কিন্তু ইউসুফ এজারি স্টার্টিং 11-এ কাম ব্যাক করছেন, এবং তার পিছনে হয়তো খেলবেন এডমন্ড, এবং সৌভিক চক্রবর্তীর কথা বলছিলাম, তিনি কিন্তু মিডফিল্ডে মিগেল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদের সঙ্গে জুটি বাঁধবেন। তো এরকম একটা হতে পারে ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11। এবং আপনাদের কি মনে হয় যে কালকে পাঞ্জাবকে হারানোর জন্য কিরকম স্টার্টিং 11? অবশ্যই পাঞ্জাবের যদি অ্যাটাকের কথা বলি, সেখানে এফিয়ং এর মতো প্লেয়ার আছে, ড্যানি র্যামিজের মতো প্লেয়ার আছে, বেদে ও সুজির মতো প্লেয়ার আছে,
সেটাও কিন্তু ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে। এই কাউন্টার অ্যাটাকে কিন্তু পাঞ্জাব যথেষ্ট ভালো। ১-২টো পাসে কিন্তু তারা গোলের কাছে পৌঁছে যেতে পারে এবং এফিয়ং এর যা ফর্ম আছে সেটাও কিন্তু একটুখানি হলেও চিন্তাজনক হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। পাশাপাশি দুটো ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য। মোহাম্মদ সুহেল পাঞ্জাব এফসি ট্যালেন্টেড ইয়াং রাইট উইঙ্গার তিনি কিন্তু নেই এই ম্যাচে এবং পাশাপাশি নিখিল প্রভু তিনিও কিন্তু নেই। যদিও নিখিল প্রভু এই সিজন খুব একটা ম্যাচেস খেলেনি, তো তিনি না থাকার সম্ভাবনাটাই বেশি ছিল। কিন্তু মোহাম্মদ সুহেল কিন্তু একটা চোটে ছিটকে গেছেন এবং তার জায়গায় হয়তো মূলত কিপজেনকে খেলাতে পারে। তাদের একাডেমি গ্র্যাজুয়েট কিপজেনকে তিনি হয়তো খেলতে চলেছেন এই পাঞ্জাব এফসি ম্যাচ। বাট বাকিটা তো অবশ্যই আগামীকাল বোঝা যাবে ইস্টবেঙ্গল কি করে সেই ম্যাচে এবং ৩ পয়েন্ট পেয়ে গেলে কিন্তু স্বপ্নের একেবারে কাছে চলে যাবে ইস্টবেঙ্গল। এবং বাকি অবশ্যই পুরো বিষয়টা নির্ভর করছে আগামীকালের রেজাল্টের উপরে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার সেই হার্ড ট্যাকেল লাইভে ম্যাচের শুরুতে এবং ম্যাচের শেষে। এবং আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আজকের জন্য এতটাই। আশা করছি আপনাদের প্রতিবেদন ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।